সকলকে স্বাগত জানাই এডু ক্লাসেস অনলাইনে। অনলাইন টিচিং অফ ডিএলএড পার্ট 2 কোর্সে আজ তোমাদের সঙ্গে আলোচনায় আমি দেবজিৎ চক্রবর্তী। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে CC3 কন্টেম্পোরারি স্টাডিজ মডিউল 1 এর ব্লক 2 একটি টপিক। ব্লক 2 টপিক হচ্ছে স্ট্রাকচার অফ ইন্ডিয়ান নেশন স্টেট প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা। এখানে কিন্তু আমরা দুটো নতুন শব্দ পাচ্ছি, একটি নেশন আর একটি স্টেট। এই নেশন শব্দটির কিন্তু উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ন্যাসিও থেকে, যার অর্থ জাতি। জাতি বলতে কি বোঝায়? জাতি বলতে বোঝায় সাংস্কৃতিক, আত্মিক বা রাষ্ট্রনৈতিক দিক থেকে ঐক্যবদ্ধ একটি জনসমষ্টি, অর্থাৎ একটি জনসমাজ যাদের ভাষা, যাদের রুচি, যাদের শিক্ষা দীক্ষা, বোধ বুদ্ধি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ একই প্রকার, একে আমরা জাতি বলতে পারি। আর স্টেট বা রাষ্ট্র, রাষ্ট্র কাকে বলা হয়? রাষ্ট্র বলতে বোঝায় বিভিন্ন ব্যক্তি নিয়ে গঠিত একটি বৃহৎ জনসমষ্টি, যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করছে এবং যে ভূখণ্ডটি যে বহিঃশত্রু তাদের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, যাদের নির্দিষ্ট একটি সুসংগঠিত সরকার আছে এবং অধিকাংশ জনগণ সেই সরকারের প্রতি কিন্তু আনুগত্য প্রদর্শন করে, তাকে আমরা বলতে পারি স্টেট বা রাষ্ট্র। এই যে নেশন স্টেট বা জাতি রাষ্ট্র, এই কনসেপ্টে কিন্তু এসেছিল মূলত ফরাসি বিপ্লবের সময়। আমরা জানি 1789 যে খ্রিস্টাব্দ, সেই সময় কিন্তু বুর্ব রাজবংশের বিরুদ্ধে ফরাসি জনগণ বিদ্রোহ করেছিল, বিপ্লব করেছিল। সেই ফরাসি বিপ্লবের সময়কালেই কিন্তু ফ্রান্সে নেশন স্টেট বা জাতি রাষ্ট্র এই কনসেপ্টটি আসে এবং আস্তে আস্তে সেটি কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। প্রশ্ন হচ্ছে আমাদের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে কবে এই জাতি রাষ্ট্র ধারণা আসে? যদি আমরা স্বাধীনতার আগের সময় ফিরে যাই, যখন আমরা ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম, আমরা দেখতে পেয়েছি যে সেই সময় কিন্তু আমাদের মধ্যে জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছিল, দেশের প্রতি ভালোবাসা আমাদের মধ্যে তৈরি হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে জাতি কিন্তু আমরা হতে পারিনি। এরপরে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, তারপরে কিন্তু আমাদের একটি সংবিধান রচিত হয় এবং সেই সংবিধানে স্পষ্ট করে বলে দেওয়া হয় ভারতবর্ষ একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক এবং গণতন্ত্র। অর্থাৎ এই যে 5টি বিষয় কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রের ক্ষেত্রে বলা হয় এবং সারা বিশ্বে তখনই কিন্তু ভারতবর্ষ একটি রাষ্ট্ররূপে স্বীকৃতি পায়। আমি ছোট্ট একটি তোমাদের কাহিনী বলি। সেই কাহিনীটি হচ্ছে সংবিধান তৈরির কাহিনী। স্বাধীনতার প্রাককালে মূলত 1946-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়, যাকে আমরা বাংলায় বলি গণপরিষদ, এবং সেই গণপরিষদের যে সভাপতি ছিলেন তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদ সংবিধান রচনা করার জন্যে একটি ড্রাফটিং কমিটি তৈরি করেন, অর্থাৎ খসড়া কমিটি। সেই কমিটির চেয়ারম্যান হলেন ডক্টর BR আম্বেদকর। BR আম্বেদকরের নেতৃত্বে প্রায় 3 বছর ধরে ভারতীয় সংবিধান রচিত হয়। অবশেষে 1949-এর 26 নভেম্বর গণপরিষদ ভারতীয় সংবিধানকে অ্যাডপ্ট করেন, তার স্বীকৃতি দেন। কিন্তু মজা হচ্ছে সেই দিন থেকে কিন্তু ভারতীয় সংবিধান কার্যকরী হয়নি। হয়েছে কবে? 1950-র 26 জানুয়ারি, এবং যে দিনটিকে আমরা বলি রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। আমাদের কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতে পারে, 1949-এর 26 নভেম্বর গণপরিষদ সংবিধানকে গ্রহণ করে, কিন্তু 1950-র 26 জানুয়ারি সেই সংবিধানটি কার্যকরী হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে 26 নভেম্বর সেটি গৃহীত হলো, কিন্তু কার্যকর হলো 26 জানুয়ারি 1950, কেন? এর ছোট্ট একটি কাহিনী আছে। 1929 তখন ভারতবর্ষ পরাধীন। জওহরলাল নেহরুর নেতৃত্বে জাতীয় কংগ্রেস
একটি লাহোর অধিবেশন অনুষ্ঠিত করে এবং সেই অধিবেশনে মূলত 26 জানুয়ারি 1930-তে প্রথম পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়। সেই দিনটিকে স্বীকৃতি দিয়েই কিন্তু 26 জানুয়ারি 1950-তে ভারতীয় সংবিধান কার্যকর করা হয় এবং সেই দিনটিকে বলা হয় রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। ভারতবর্ষের যে সংবিধান সেটি বিশ্বের বৃহত্তম এবং জটিল সংবিধান। সংবিধানের প্রথমে কিন্তু একটি প্রিয়াম্বেল আছে, যাকে আমরা বলি প্রস্তাবনা। সেই প্রস্তাবনায় কিন্তু ভারতবর্ষের যে জাতি রাষ্ট্র, তার যে কাঠামো, তার যে প্রকৃতি, তার কিন্তু একটি সার্বিক রূপরেখা পাওয়া যায়। আমি প্রথমেই বলেছি ভারতবর্ষ একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক দেশ। এখানেই কিন্তু ভারতবর্ষের যে জাতি রাষ্ট্র, তার যে স্বরূপ, সেটি কিন্তু আমরা বুঝতে পারি। ভারতবর্ষের শাসন ব্যবস্থা কিন্তু কোয়াসি ফেডারেল বা আধা যুক্তরাষ্ট্রীয়। কেন? কারণ হচ্ছে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটি হচ্ছে ইউনিটারি সিস্টেম আর একটি ফেডারেল সিস্টেম। যদি আমরা ইউনিটারি সিস্টেম ভাবি তাহলে কিন্তু দেখা যাবে যে ভারতবর্ষের নাগরিকদের কিন্তু এক নাগরিকত্ব, আমরা ভারতীয়। আমাদের কিন্তু একটি সুপ্রিম কোর্ট, আমাদের কিন্তু একটি সংবিধান, আমাদের প্রত্যেকটি রাজ্যে কিন্তু একজন গভর্নর বা রাজ্যপাল রয়েছেন এবং প্রত্যেকটি রাজ্য আর্থিক ক্ষেত্রে কিন্তু কেন্দ্রের উপর নির্ভরশীল। এগুলি হলো ইউনিটারি সিস্টেমের ফিচার্স বা বৈশিষ্ট্য। এবার আমরা আসছি ফেডারেল সিস্টেম। আমরা দেখতে পারবো যে ভারতবর্ষে কিন্তু দু প্রকার সরকার রয়েছে, একটি কেন্দ্র সরকার আর একটি রাজ্য সরকার। ক্ষমতার বন্টন রয়েছে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভারতবর্ষের যে আইনসভা অর্থাৎ পার্লামেন্ট, তার দুটো কক্ষ, একটি লোকসভা আর একটি রাজ্যসভা। তাই কিছুটা হচ্ছে ইউনিটারি সিস্টেম, কিছুটা আবার ফেডারেল সিস্টেম। তাই কিন্তু ভারতবর্ষকে বলা হয় কোয়াসি ফেডারেল বা আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার, তার তিনটি কিন্তু পিলার রয়েছে, স্তম্ভ রয়েছে। একটি হচ্ছে আইন বিভাগ, একটি শাসন বিভাগ আর একটি বিচার বিভাগ। আইন বিভাগ মানে যে বিভাগের দ্বারা আইন নির্মিত হয়, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা, এবং তার সঙ্গে কিন্তু প্রাইম মিনিস্টার তিনিও জড়িত আছেন। এক্সিকিউটিভ অর্থাৎ যাকে আমরা বলবো শাসন বিভাগ, সেখানে আছেন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। তাদের কাজ হবে সেই আইনটিকে বলবৎ করা এবং এই আইনের যে রক্ষণাবেক্ষণ, সেই দায়িত্ব কার উপর রয়েছে? বিচার বিভাগের উপরে, অর্থাৎ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দায়িত্ব হচ্ছে সংবিধানে যে আইনগুলো নথিবদ্ধ আছে সেগুলিকে রক্ষা করা। এই তিনটি স্তম্ভ। যদি আমরা রাজ্য সরকারের গঠন দেখি তাহলে দেখব এখানেও কিন্তু মূলত তিনটি স্তম্ভ আছে। প্রথম স্তম্ভ হচ্ছে আইন বিভাগ, অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে বিধানসভা এবং বিধান পরিষদে আইন প্রস্তুত হয়। পশ্চিমবঙ্গে কিন্তু একটি মাত্র কক্ষ বিধানসভা। উত্তরপ্রদেশ বা বিহার সেখানে কিন্তু দুটি কক্ষ রয়েছে, বিধানসভাও আছে আবার বিধান পরিষদও রয়েছে। এই কক্ষদ্বয়ে কিন্তু আইন প্রস্তুত হয়। রাজ্যের যে সমস্ত আইন সেগুলি কিন্তু এই আইন বিভাগের দ্বারা প্রস্তুত হয়। দ্বিতীয় স্তম্ভটি হচ্ছে শাসন বিভাগ। প্রত্যেক রাজ্যে গভর্নর বা রাজ্যপাল রয়েছেন, কিন্তু মূলত শাসন কাজ পরিচালনার দায়িত্ব অর্পিত থাকে মুখ্যমন্ত্রীর হাতে। এই দপ্তরটি বা এই পিলারটি হচ্ছে শাসন বিভাগ। এবং তৃতীয় যে স্তম্ভ সেটি হচ্ছে বিচার বিভাগ।
অর্থাৎ প্রত্যেক রাজ্যে একটি হাইকোর্ট থাকবে। এভাবেই কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা জানতে পারলাম যে স্ট্রাকচার অফ ইন্ডিয়ান নেশন স্টেট প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা। আমাদের মেলে কতগুলো প্রশ্ন এসেছিল, তোমরা সেই প্রশ্নগুলো আলোচনা করতে বলেছিলে। তার মধ্যে আমি দুটো প্রশ্ন সিলেক্ট করেছি। প্রথম প্রশ্নটি বলছি, হোয়াট আর দ্য স্যালিয়েন্ট রেকমেন্ডেশনস অফ দ্য ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 ইন রিগার্ড টু স্কুল এডুকেশন। এবং এর দ্বিতীয় অংশটি হচ্ছে, ডিসকাস দ্য মেজর পয়েন্টস অন স্কুল এডুকেশন ইন দ্য প্রোগ্রাম অফ অ্যাকশন POA 1992। তাহলে আমরা প্রথম প্রশ্নটি আলোচনা করছি। দেখো, জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, এটি ব্যাখ্যা করার আগে আমাদের যে প্রশ্নটি আসে, জাতীয় শিক্ষানীতি কি বা তাকে কেন প্রয়োজন? শিক্ষানীতি হচ্ছে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার একটি রূপরেখা, এবং যেই রূপরেখা অনুযায়ী পরবর্তীকালে দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। আমরা আজকে আলোচনা করব প্রথমে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986। এই এডুকেশন পলিসি যদি আমরা পটভূমি দেখি, তাহলে দেখব কোঠারি কমিশনের পরবর্তীকালে আমাদের ভারত সরকার 1968-এ এটি জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করেন। এরপরে ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থার দ্রুত পরিবর্তন হয়, মানুষের চাহিদা, শিক্ষা দীক্ষা প্রযুক্তির পরিবর্তন হতে থাকে। ঠিক সেই সময় 1984-এ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কিন্তু আকস্মিক মৃত্যু হয়। তার মৃত্যুতে জনগণের বিপুল ভোটে তারই পুত্র রাজীব গান্ধী প্রধানমন্ত্রী পদ অলঙ্কৃত করেন। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী পদে আসার পরেই প্রথমেই তিনি ঘোষণা করেন যে ভারতবর্ষের যে পরিবর্তন, আর্থসামাজিক অবস্থার দ্রুত পরিবর্তন, জীবন জীবিকার পরিবর্তন, চাহিদার পরিবর্তন, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। সেই কথা মতো 1985-এ জাতীয় শিক্ষা মন্ত্রক একটি আলোচনাপত্র প্রকাশ করেন, যার নাম চ্যালেঞ্জ অফ এডুকেশন আ পলিসি পার্সপেক্টিভ। দেশের বিভিন্ন শিক্ষাবিদ, রাজ্য সরকার, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা তারা মতামত প্রদান করেন, এবং সেই মতামতের পরিপ্রেক্ষিতে অবশেষে আমরা 1986-এ একটি শিক্ষানীতি পাই, যাকে বলা হলো ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986। এই শিক্ষানীতির মোট 12টি অংশ আছে। তোমরা আমাকে প্রশ্নে বলেছ স্কুল এডুকেশন এই অংশটি আলোচনা করতে, কিন্তু আমি সার্বিকভাবেই আলোচনা করব। তবে যেটি মূল অংশ অর্থাৎ স্কুল এডুকেশন, সেটি আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। নতুন শিক্ষানীতির প্রয়োজনীয়তা কেন প্রয়োজন? প্রযুক্তি নির্ভর সমাজের সাথে সঙ্গতি বিধান, আমি যেটা একটু আগে বললাম যে 1986 ঠিক তার সামনেই রয়েছে 2000 সাল, তারপরেই একবিংশ শতাব্দী। প্রযুক্তির যে চাহিদা, তার যে ব্যবহার, সেটি কিন্তু ক্রমশ বাড়ছিল। তাই এমন শিক্ষা ব্যবস্থার প্রয়োজন যেটি হবে প্রযুক্তি নির্ভর, বিজ্ঞান মনস্ক, এবং যা মানুষের চাহিদা ও প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। তারই সঙ্গে আমরা জানি স্বাধীনতার পরবর্তীকালে ভারতের জনসংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে। দেশের সার্বিক উন্নতির জন্য যে জনসংখ্যা প্রয়োজন তাকে বলা হয় অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা। কিন্তু আমাদের দরিদ্র এই দেশে বা উন্নয়নশীল এই দেশে, কুসংস্কারচ্ছন্ন এই দেশে জনসংখ্যা দ্রুত বাড়ছিল। তাই এমন শিক্ষার প্রয়োজন ছিল যা জনসংখ্যা রোধে সাহায্য করবে, মূল্যবোধের আবার উন্নয়ন ঘটাতে সাহায্য করবে, এবং প্রত্যেকটি মানুষকে মানব সম্পদে
রূপান্তরিত করতে সাহায্য করবে। এরপরে আসছে শিক্ষার উপাদান ও ভূমিকা। শিক্ষা যে প্রচলিত হবে তার ভূমিকা হবে কি? দেশের যে ঐতিহ্য, দেশের যে সাংস্কৃতিক পরম্পরা তাকে রক্ষা করা এবং তার সঙ্গে নতুনকে অ্যাকসেপ্ট করতে শেখা। নতুনকে আমরা গ্রহণ করব, কিন্তু আমরা ঐতিহ্যকে ভুলে যাব না। এই প্রসঙ্গে আমরা বলি, দেখবে আমরা যতই জিন্স পরি, টি শার্ট পরি, আমরা পুজোর অষ্টমীর দিন কিন্তু আমরা মেয়েদেরকে শাড়ি পরে এবং ছেলেদের কিন্তু ধুতি পাঞ্জাবি পরে দেখতে ভালোবাসি। ঐতিহ্যও থাকবে, তার সঙ্গে থাকবে আধুনিকতা। এরপরে আসছে বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠন। আমি এইমাত্রই বললাম, ব্যক্তির বহুমুখী চাহিদা পূরণ, অর্থাৎ শিক্ষা এমন হবে যা ব্যক্তির মধ্যে যে গুণাগুণ, তার যে অন্তর্নিহিত প্রতিভা, তার সার্বিক বিকাশে সাহায্য করবে। আমরা জানি বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ এ ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আমাদের মধ্যেই প্রতিভা আছে, প্রয়োজন তাকে বাইরে বের করে নিয়ে আসা। এমন শিক্ষা প্রচলিত হবে যে শিক্ষা আমাদের যে অন্তর্নিহিত প্রতিভা, সুপ্ত ক্ষমতা, তার বিকাশ ঘটাতে সাহায্য করবে এবং তারই সঙ্গে ভবিষ্যৎ সমাজ কিন্তু সুরক্ষিত হবে। এরপরে যে বিষয়টি আসছে, আমরা মূল বিষয়বস্তুতে এবার আসছি, জাতীয় শিক্ষা ব্যবস্থা বা ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশন। এই শিক্ষানীতিতে বলা হলো, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে দেশের সর্বত্র একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত সকল শিক্ষার্থী সমমানের শিক্ষার সুযোগ পাবে, কোনো বৈষম্য এখানে থাকবে না। এবং তার সঙ্গে শিক্ষা কাঠামোর কিন্তু একটি আমূল পরিবর্তন হলো। বলা হলো কি, 10+2+3। এর মধ্যে প্রাথমিক শিক্ষা হবে 1 to 5, 5 বছর। উচ্চ প্রাথমিক শিক্ষা হবে 6 to 8, 3 বছর। মাধ্যমিক শিক্ষা হবে 9 এবং 10, 2 বছর। এই টোটালটা মিলে হলো 10 বছর। এরপরে আসছে 2 বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা, অর্থাৎ এই শিক্ষানীতিতে বলা হলো +2, 10+2, এই +2কে স্কুল শিক্ষার আওতায় নিয়ে আসা হবে। এরপরে আসছে +3, অর্থাৎ গ্র্যাজুয়েশন, স্নাতক স্তর। এই কাঠামোটি তাহলে আমরা কি বললাম, 10+2+3। এই 10-এর মধ্যে রয়েছে 5 + 3 + 2। আমরা কিন্তু এই কাঠামোর সঙ্গেই পরিচিত। এরপরে বলা হলো যে জাতীয় শিক্ষা ব্যবস্থার যে পাঠ্যক্রম হবে সেখানে অবশ্যই একটি সাধারণ পাঠ্যক্রম হবে, যেখানে আমরা পড়ব ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, ভারতবর্ষের সাংবিধানিক দায়িত্ব এবং জাতীয় পরিচয় বিষয়ক তথ্য। অর্থাৎ আগে আমাকে দেশকে জানতে হবে, তাহলে কিন্তু আমি বিশ্বকে জানতে পারব। এরপরে আসছে যে পাঠ্যক্রমের বিষয়বস্তুর মধ্যে দিয়ে আমরা সাম্য, মৈত্রী, একতা, ধর্মনিরপেক্ষতা, বৈষম্যহীন একটি সমাজ পাব। আমরা পরিবেশকে ভালোবাসব, আমাদের মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটবে এবং এই শিক্ষার মাধ্যমে আমরা দেশকে যেমন ভালোবাসব, আমরা কিন্তু বিশ্বকেও ভালোবাসতে পারব। অর্থাৎ একই সঙ্গে জাতীয়তাবোধ এবং আন্তর্জাতিকতাবোধের কিন্তু উন্মেষ ঘটবে এবং শিক্ষাটি হবে কি, জীবনব্যাপী। আমরাও কিন্তু স্টুডেন্ট, কেউ কিন্তু শেখা বন্ধ করেনি। জন্মের পর থেকে আমৃত্যু আমরা শিখে চলি। যে বয়স্ক মানুষটি আজকে স্মার্টফোন নিয়ে সে গুগল ডুওতে ভিডিও কল করছে বা সে চেষ্টা করছে ফেসবুক করার, হোয়াটসঅ্যাপ করার, সেও কিন্তু শিখছে। শেখাচ্ছে কারা? তোমরা তোমাদের বাবা মাকে শেখাচ্ছ, তোমার দাদুকে শেখাচ্ছ, ঠাম্মাকে শেখাচ্ছ। তাহলে এখানে তুমি হলে শিক্ষক, ঠাম্মা, দাদু, বাবা মা হলো আমাদের শিক্ষার্থী। তাই শিক্ষা হবে জীবনব্যাপী প্রক্রিয়া। এবার আমরা আসছি সাম্যের জন্য শিক্ষা, অর্থাৎ এডুকেশন অফ ইকুয়ালিটি। ভারতবর্ষ কিন্তু বৈচিত্র্যের মধ্যে একটি ঐক্যপূর্ণ দেশ। নানা ভাষা, নানা মত,
নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই আমাদের কিন্তু ইউএসপি, এটাই কিন্তু আমাদের মূল বিষয়বস্তু। তাই আমরা এমন শিক্ষা প্রচলিত করব যে শিক্ষার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন হবে, নারীরাও সমাজে একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। নারীর কাজ শুধু সংসার করা নয়, সন্তান প্রতিপালন করা নয়, নারীও সমাজের একটি মূল্যবান অংশ, স্তম্ভ। নারী এবং পুরুষ কিন্তু একই উচ্চতায়, এটা কিন্তু এই শিক্ষানীতিতে বলা হলো যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, তাদের জন্য সমমানের শিক্ষার ব্যবস্থা করা হবে। যেগুলি উপজাতি অধ্যুষিত অঞ্চল বা তপশিলি জাতি অধ্যুষিত অঞ্চল, সেখানে বিভিন্ন রকম স্কুল প্রতিষ্ঠা করা হবে, আশ্রম স্কুল, আবাসিক স্কুল, এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে বৃত্তি দান করা হবে, তারা আর্থিক সাহায্য পাবে। তাহলে কিন্তু সমশিক্ষার বাস্তব রূপায়ণ সম্ভব হবে। তার সঙ্গে যারা সংখ্যালঘু সম্প্রদায়, তাদের যেন কোনো সমস্যা না হয়, তারা যাতে তাদের শিক্ষাকে, তাদের প্রতিষ্ঠানকে সংরক্ষিত করতে পারে, তাদের ভাষাকে সংরক্ষিত করতে পারে, সেদিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। এবং তার সঙ্গে যারা প্রতিবন্ধী, তারাও কিন্তু সমাজের অংশ। যাদের প্রতিবন্ধকতার মাত্রা অল্প, তাদেরকে আমরা কি করব? স্বাভাবিক বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে আমরা পঠন পাঠন দেব, এবং এই শিক্ষাকে বলা হবে ইনক্লুসিভ এডুকেশন বা সমন্বয়িত শিক্ষা। এবং তার সঙ্গে যাদের প্রতিবন্ধকতার মাত্রা অত্যাধিক, তাদের জন্য জেলা সদরে বিশেষ স্কুল স্থাপন করা হবে। বয়স্করাও কিন্তু অবহেলিত নয়। তাই এই শিক্ষানীতিতে বলা হলো যারা বয়স্ক, তাদের জন্য কিন্তু আমরা শিক্ষার ব্যবস্থা করব, যাতে তারা ন্যূনতম লিখতে পারে, পড়তে পারে। দেখবে তোমরা, যখন কোনো বয়স্ক মানুষ ব্যাংকে যায়, তারা হয়তো বলে আমার একটু চেকটা ফিল আপ করে দেবে, বা আমার একটুখানি এখানে একটু এটা ফিল আপ করে দেবে। আমরা কিন্তু তখন তাকে করে দিই, সেই ফিল আপটা করে দিই। কেন? সে নিজেই করতে পারবে। এটাই কিন্তু এই শিক্ষানীতির একটি অন্যতম লক্ষ্য ছিল, এবং একেই আমরা বললাম সাম্যের জন্য শিক্ষা। এবারে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন স্তরের শিক্ষার পুনর্গঠন, অর্থাৎ স্কুল এডুকেশনের এই পার্সপেক্টিভে ন্যাশনাল এডুকেশন পলিসি কোন কোন সুপারিশগুলো করেছে। প্রথমেই আছে প্রাক প্রাথমিক স্তর। শিশু কল্যাণ ও শিক্ষার জন্য আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কর্মসূচি গ্রহণ করা হলো। এর মানে শিশুর শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রাক প্রাথমিক স্তরে শিশুর সার্বিক বিকাশ, তার পুষ্টি, স্বাস্থ্য, দৈহিক নৈতিক বিকাশ প্রভৃতির জন্য একটি কর্মসূচি নেওয়া হলো, যাকে বলা হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এবং এই কর্মসূচির মাধ্যমে শিশুর সামগ্রিক বিকাশের প্রতি কিন্তু নজরদান করা হলো। এরপর আসছে প্রাথমিক শিক্ষা স্তর। প্রাথমিক শিক্ষা স্তরে বলা হলো শিক্ষার্থীদের বা শিশুদের সার্বিক ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রাথমিক শিক্ষার আওতায় 14 বছর বয়স পর্যন্ত স্কুলের ছেলেমেয়েদের ধরে রাখতে হবে, অর্থাৎ 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। এরপর আসছে শিশু কেন্দ্রিক ও সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ। এই কনসেপ্টটা কিন্তু অনেক বেশি নতুন। ভারতবর্ষের যদি আমরা ইতিহাস দেখি, যখন বৈদিক যুগে, তখন কিন্তু শিশুরা বা শিক্ষার্থীরা গুরুগৃহে গিয়ে তারা শিক্ষা লাভ করত। সেখানে গুরু সে পাঠ দান করত, সে থাকতো কেন্দ্রে, এবং তাকে কেন্দ্র করে বাকিরা থাকতো শিক্ষার্থীরা। এখানে অ্যাক্টিভ টিচার, প্যাসিভ স্টুডেন্ট। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় বলা হলো যে কেন্দ্রে থাকবে শিক্ষার্থী, এবং শিক্ষকের কাজ হবে তাকে সাহায্য করা, যাকে আমরা বললাম চাইল্ড সেন্ট্রিক লার্নিং। এবং তার সঙ্গেই তারা কাজের মাধ্যমে শিখবে, তথাকথিত পাঠ্যপুস্তক কেন্দ্রিক নয়, কর্ম সম্পাদনের মাধ্যমে তারা শিখতে পারবে, অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড লার্নিং।
সেটি কিন্তু এই পলিসিতে বলা হলো। যারা প্রান্তিক শ্রেণীর মানুষ বা যে সমস্ত শিক্ষার্থীরা প্রথম প্রজন্ম যারা শিক্ষা লাভ করছে, তাদের জন্য কিন্তু রেমেডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করা হলো। পাশ ফেল প্রথা তুলে দেওয়া হলো এবং তার সঙ্গেই বলা হলো যে শিশুদের কোনো প্রকার কোনো শারীরিক শাস্তি প্রদান করা যাবে না। এগুলোই মূলত প্রাথমিক শিক্ষায় এই পলিসি কিছু সুপারিশ করেছিল। এরপরে আসছে অপারেশন ব্ল্যাকবোর্ড। এটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলিতে ন্যূনতম সুযোগ সুবিধা প্রদানের যে কর্মসূচি তাকেই আমরা বললাম অপারেশন ব্ল্যাকবোর্ড। অর্থাৎ প্রাথমিক স্কুলগুলোতে মূলত বিদ্যালয়ের সামগ্রী, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, খেলনা এবং আরও কিছু টিচিং লার্নিং ম্যাটেরিয়াল তাদেরকে দেওয়া হবে, যাতে শিশুরা পাঠ গ্রহণে অনেক বেশি আনন্দ অনুভব করে। এই অপারেশন ব্ল্যাকবোর্ড এই কর্মসূচিতে বলা হলো যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম 3টি করে ঘর থাকবেই। প্রত্যেক ঋতুতে যেন সেই ঘরগুলো ব্যবহার করা যায়। তার সঙ্গে বিদ্যালয়গুলিতে চার্ট, ব্ল্যাকবোর্ড, মানচিত্র, খেলনা এবং অন্যান্য শিক্ষণ সামগ্রী এবং একই সঙ্গে গ্রন্থাগারের ব্যবস্থা থাকবে। প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে 3 জন শিক্ষক থাকবেন এবং শিক্ষার্থী শিক্ষকের যে সম্পর্ক সেটি অনেক বেশি আন্তরিক হবে। মূলত 50% সিট কিন্তু রিজার্ভ করতে হবে ফিমেল টিচারদের জন্য, কারণ আমরা জানি মহিলাদের কাছে কিন্তু শিশুরা অনেক ভালোবেসে এবং আন্তরিকভাবে শিখতে পারে। এবং একই সঙ্গে এই অপারেশন ব্ল্যাকবোর্ড এই যে কর্মসূচি তাকে উচ্চ প্রাথমিক স্তরেও কিন্তু প্রয়োগ করা হবে। এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে বিধিমুক্ত শিক্ষা, যাকে আমরা বলি নন ফর্মাল এডুকেশন। দেখা যায় প্রান্তিক শ্রেণীর মানুষেরা তাদের সন্তানরা ছোট বয়সে কাজে যুক্ত হয়ে যায় এবং তারা হয়তো স্কুলে গিয়ে পড়তে পারে না। যে সময় স্কুল চলে সেই সময় তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বা অনেকে আছে যারা স্কুল ছেড়ে দেয় আর্থসামাজিক অবস্থার জন্য। তাই তাদের জন্য বিধিমুক্ত শিক্ষার প্রচলন করা হবে, যাতে তারা স্কুল সময়ে বা বিদ্যালয়ের সময় স্কুলে যেতে না পারলেও অবসর সময়ে শিক্ষা গ্রহণ করতে পারে। এবং সেক্ষেত্রে যে পাঠ্যক্রম থাকবে সেটি কিন্তু প্রথাগত শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন রকম প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। মাধ্যমিক শিক্ষায় বলা হলো যে শিক্ষা হবে অনেক বেশি বিজ্ঞানমনস্ক, সাংস্কৃতিক পরম্পরাকে রক্ষাকারী এবং শিক্ষার্থীর মনোগ্রাহী, অর্থাৎ বিজ্ঞান মনস্ক পাঠ্যক্রম। শিক্ষার্থীরা জাতীয় পরিচয়বাহক তথ্য, সংবিধানের দায়িত্ব কর্তব্য, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেই সব কিছু তারা জানতে পারবে। এবং যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত হবে সেখানে কম্পিউটারের প্রয়োগ কিন্তু বাধ্যতামূলক, কারণ বর্তমান সভ্যতা প্রযুক্তি নির্ভর। তাই প্রত্যেকটি বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার কিন্তু ব্যবস্থা করতেই হবে। যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু উন্নত মানের শিক্ষা ব্যবস্থার প্রচলন করা হবে। এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে নবোদয় বিদ্যালয়। নতুন একটা কনসেপ্ট, মূলত সামাজিক ন্যায় এবং সাম্যের লক্ষ্যে সঠিক গুণমানের শিক্ষা প্রদান করার জন্য নবোদয় বিদ্যালয়ের কথা বলা হয়। এই বিদ্যালয়ের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীর উৎকর্ষতা বৃদ্ধি। শিক্ষণ সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন আবিষ্কারে কিন্তু সুযোগ থাকবে এই বিদ্যালয়ে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা যারা অন্যান্য ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য কিন্তু নির্দিষ্ট আসন সংরক্ষিত থাকবে এবং দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী ছাত্রছাত্রী কিন্তু এই বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। এবং এখানে মূল লক্ষ্য হবে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক এবং একই সঙ্গে তাদের প্রযুক্তিবিদ্যার উন্নয়ন। এরপর আসছে
বৃত্তিমুখী শিক্ষা। এই শিক্ষানীতিতে বৃত্তি শিক্ষার উপর গুরুত্ব প্রদান করা হয়। দেখা যায় অনেক শিক্ষার্থী তারা বিদ্যালয়ে পড়াশোনা করছে, কিন্তু তারা উদ্দেশ্যহীন, তারা জানে না তারা কি করতে চলেছে। তাই তাদের জন্য বৃত্তি শিক্ষার কথা বলা হলো। অর্থাৎ এমন শিক্ষা যে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন কর্ম সম্পাদনে সক্রিয় হবে, উপযোগী হবে এবং সেই শিক্ষার মাধ্যমে তারা পরবর্তীকালে উপার্জনশীল হবে। এই পরিপ্রেক্ষিতে বলা হলো বৃত্তি শিক্ষা পরিকল্পনাকে এমনভাবে নমনীয় করা হবে যাতে শিক্ষার্থীরা অষ্টম মানের পর বৃত্তি শিক্ষার সুযোগ পায়। এর পরের বিষয়টি হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা। বিশ্ববিদ্যালয় শিক্ষায় বলা হলো শিক্ষার সুযোগকে আরও সম্প্রসারিত করতে হবে, গবেষণার সুযোগকে কিন্তু আরও বেশি সম্প্রসারিত করতে হবে। পরবর্তী বিষয় মুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষায় গণতান্ত্রিককরণ, সারা দেশব্যাপী যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে বলা হলো মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রচলন। অর্থাৎ যারা কর্মরত বা যারা সঠিক সময় বা দিনের বেলা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করতে পারে না, তারা কিন্তু মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করতে পারবে এবং সেক্ষেত্রেও কিন্তু গুণগত মান বজায় রাখা হবে। এর পরের বিষয়টি মূল্যায়ন ও পরীক্ষা সংস্কার। আমাদের কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক বেশি মুখস্থ নির্ভর। আমরা কোনো বিষয়কে মুখস্থ করে আমরা খাতায় লিখে দিই। কনসেপচুয়াল লার্নিং কিন্তু আমাদের হয় না, সেই বিষয়টি কিন্তু আমরা সত্যিকারে আত্মস্থ করতে পারি না। তাই বলা হলো যে মুখস্থ নির্ভরতা কিন্তু কমাতে হবে এবং মূল্যায়ন হবে সার্বিক ও নিরবচ্ছিন্ন, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন। সারা বছর ব্যাপী বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে শিক্ষার্থীর মূল্যায়ন করা হবে এবং সেক্ষেত্রে মার্কের বদলে গ্রেডের কিন্তু ব্যবস্থা করা হবে। পরবর্তী বিষয়টি কারিগরি ও পরিচালনাগত শিক্ষা, অর্থাৎ টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন। এই পলিসিতে কিন্তু টেকনিক্যাল এডুকেশনের উপর অনেকাংশে গুরুত্ব আরোপ করা হয়। আমরা এরপরে যে বিষয়টি আসছি, মূলত এগুলোই ছিল জাতীয় শিক্ষানীতি 1986-এর মূল বিষয়বস্তু। আমরা এর সঙ্গে আরও কিছু বিষয় উল্লেখ করছি, যেমন এই নীতিতে বলা হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপযুক্ত পরিবেশ রচনা করা, অর্থাৎ এমনভাবে বিদ্যালয়কে তৈরি করা যাতে শিক্ষার্থীরা সেখানে আনন্দের সঙ্গে পাঠ গ্রহণ করতে পারে, যাতে তারা বিদ্যালয়ের সময় কাটাতে ভালোবাসে, যেন তারা ভয় না পায়। এর সঙ্গে শিক্ষকদের দায়বদ্ধতা এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির কথাও কিন্তু বলা হলো এই পলিসিতে। শিক্ষক শিক্ষণের জন্য ডায়েট অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের স্থাপন করার কথা বলা হলো এই শিক্ষানীতিতে। এবং একই সঙ্গে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্ব থাকবে CABE এর হাতে, অর্থাৎ সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। এটি কেন্দ্রে, আবার রাজ্যে থাকবে SABEর হাতে, স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। এবং একই সঙ্গে NCERT অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এবং SCERT স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং তাদের হাতে। এই দুটি সংস্থা তারা কিন্তু সার্বিকভাবে সারা দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করবে। তাহলে আমরা জানতে পারলাম যে জাতীয় শিক্ষানীতি কিন্তু দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার উপরে গুরুত্ব আরোপ করেছিল এবং এই শিক্ষার মূল লক্ষ্যই ছিল অসাম্য দূরীকরণ, বৈষম্য দূরীকরণ। সকল স্তরের মানুষ যাতে সমানভাবে শিক্ষার সুযোগ পায় সেই লক্ষ্যে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 ঘোষিত হয়। এর ভবিষ্যৎ হলো দেশের যে মানব সম্পদ তার উন্নয়ন এবং দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। এবার আমরা আলোচনা করব এর দ্বিতীয় অংশটি, অর্থাৎ ডিসকাস দ্য মেজর পয়েন্টস অন স্কুল এডুকেশন ইন দ্য প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। 1986-এ
যে জাতীয় শিক্ষানীতি প্রবর্তিত হয় তার পর্যালোচনা এবং মূল্যায়নের জন্য জাতীয় সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার একটি রিভিউ কমিটি গঠন করে। আচার্য রামমূর্তির নেতৃত্বে এই কমিটি গঠিত হয়। এই কমিটি 1990 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর তাদের রিপোর্টটি পেশ করে। রিপোর্টটির নাম টুয়ার্ডস অ্যান এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি। এই রিপোর্টে বলা হয় নারী শিক্ষা এবং নারী ক্ষমতায়নের প্রতি আরও নজর দেওয়া, একই সঙ্গে বৃত্তি শিক্ষার সুযোগকে বাড়ানো, তার সঙ্গে রয়েছে প্রান্তিক অঞ্চলে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি অধ্যুষিত অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার সুযোগ বৃদ্ধি। এই কমিটি যে সুপারিশগুলি করেছিলেন সেই সুপারিশগুলি পুনরায় পর্যালোচনা করার জন্য আরেকটি কমিটি গঠিত হয়। জনার্দন রেড্ডি কমিটি আচার্য রামমূর্তি কমিটির রিপোর্টটি পুনরায় পর্যালোচনা ও মূল্যায়ন করেন। এর পরবর্তীকালে আচার্য রামমূর্তি কমিটির সুপারিশগুলি অনুমোদিত হয়। জনার্দন রেড্ডি কমিটি আচার্য রামমূর্তি কমিটির সুপারিশগুলো অ্যাকসেপ্ট করে, অ্যাপ্রুভ করে এবং তার সঙ্গে তারাও নতুন কিছু সুপারিশ করে। সর্বশেষ পর্যায়ে 1986 জাতীয় শিক্ষানীতির সঙ্গে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি সংযুক্ত হয় এবং শিক্ষানীতির চূড়ান্ত খসড়া রচিত হয়। শিক্ষানীতিটি পরবর্তীকালে মে মাসের 1992-তে পার্লামেন্টে গৃহীত হয়। জাতীয় শিক্ষানীতি 1986, প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 এই নামে বা এই কর্মসূচির মাধ্যমে বাস্তবে রূপায়িত হয়। অর্থাৎ সহজ কথায় জাতীয় শিক্ষানীতির বাস্তব রূপায়ণের জন্যে যে কর্মসূচি গৃহীত হয়েছিল তাকেই বলা হলো প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। তাহলে এটি ছিল তাত্ত্বিক দিক, এটি হলো এবার হচ্ছে এর বাস্তব দিক। তাহলে প্রোগ্রাম অফ অ্যাকশন বা POA 1992 তারা কয়েকটি বিষয় উল্লেখ করলো। এই কর্মসূচির প্রধান প্রধান বিষয়গুলি ছিল শিক্ষা কাঠামো। 1986-এ যে শিক্ষানীতি প্রচলিত হলো সেখানে বলা হয়েছিল শিক্ষা কাঠামো হবে 10+2+3। প্রোগ্রাম অফ অ্যাকশনেও কিন্তু সেই কাঠামোটিকে স্বীকৃতি প্রদান করা হলো, অর্থাৎ +2 কোর্সকে বিদ্যালয় শিক্ষার অন্তর্ভুক্ত করা হলো। স্কুল ছুট এবং জাতীয় মিশনের ক্ষেত্রে প্রোগ্রাম অফ অ্যাকশনে বলা হলো যে 1986-এর শিক্ষানীতিতে ঘোষণা করা হয়েছিল 1995 সালের মধ্যে 14 বছর বয়সী সব শিশুকে অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়া হবে। প্রোগ্রাম অফ অ্যাকশন 1992-তে এই সময়সীমাকে বাড়িয়ে একবিংশ শতাব্দীর পূর্বভাগ পর্যন্ত রাখা হলো, অর্থাৎ প্রায় 2000 সাল পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়িত হবে এবং এই লক্ষ্যে বা এই কাজটি সম্পাদন করার জন্য একটি জাতীয় মিশন চালু করা হবে। এরপরে যে বিষয়টি আসছে মাধ্যমিক শিক্ষা বৃত্তিমুখীকরণ। 1986-এর যে শিক্ষানীতি সেখানে বলা হয়েছিল 1990 সালের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরের 10% ছাত্রছাত্রীকে এবং 1995 সালের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরের 25% ছাত্রছাত্রীকে বৃত্তি শিক্ষার আওতায় নিয়ে আসা হবে। প্রোগ্রাম অফ অ্যাকশনে এই সময়সীমাকে বাড়িয়ে করা হলো 1995 এবং 2000 সাল। এরপরের বিষয়টি হচ্ছে শিক্ষা ট্রাইব্যুনাল গঠন। 1986-এর শিক্ষানীতিতে শিক্ষকদের দায়বদ্ধতা, তাদের দক্ষতার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। একই সঙ্গে শিক্ষা ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে শিক্ষকদের অভাব, অভিযোগ, তাদের সমস্যা সেগুলি শোনা হবে এবং সেগুলি নিষ্পত্তি করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। অর্থাৎ শিক্ষা ট্রাইব্যুনালের ভূমিকা হবে শিক্ষকদের সমস্যার
সমাধান এবং শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলোই ছিল প্রোগ্রাম অফ অ্যাকশনের মূল কর্মসূচি। তাহলে আজকে আমরা প্রথমে যে আলোচনাটি করলাম, জাতীয় শিক্ষানীতি 1986 এবং প্রোগ্রাম অফ অ্যাকশন 1992, আমরা এর থেকে বুঝতে পারলাম যে জাতীয় শিক্ষানীতি 1986-এর বাস্তবায়ন করার জন্য যে কর্মসূচি, সেটি হলো প্রোগ্রাম অফ অ্যাকশন। ফাইনালি 1992-তে প্রোগ্রাম অফ অ্যাকশনের মাধ্যমে জাতীয় শিক্ষানীতি সারা দেশব্যাপী প্রয়োগ হলো, বাস্তবায়িত হলো এবং দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এবার যে প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমরা যেটি মেলে পাঠিয়েছ, সেটি হচ্ছে ডিসকাস দ্য মেজর প্রভিশনস ফর ইন্ডিয়ান এডুকেশন আন্ডার ডিফারেন্ট সেকশনস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো। ভারতবর্ষের সংবিধান বিশ্বের বৃহত্তম এবং জটিল সংবিধান। প্রায় 3 বছর ধরে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে এই সংবিধান রচিত হয়। সংবিধানের সূচনাকালে এর 395টি আর্টিকেল এবং 8টি শিডিউল ছিল। বর্তমানে এই শিডিউলের সংখ্যা 12টি। সংবিধানের প্রথমে একটি প্রস্তাবনা আছে বা প্রিএম্বল আছে। প্রথমে কিন্তু সেখানে 3টি শব্দ ছিল না। একটি হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, অর্থাৎ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় এই 3টি শব্দ যুক্ত হয়। ভারতবর্ষ হল সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক দেশ। জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের সরকার গঠন করতে পারে। এই সংবিধানে বিভিন্ন দিকগুলো কিন্তু আলোচিত হয়েছে এবং লিপিবদ্ধ হয়েছে। ভারতবর্ষের যে বৈচিত্র্য, ভাষা, শিক্ষা, দীক্ষা, রুচি, জাতি, ধর্ম, বর্ণ, এদের মধ্যে কিন্তু একটি সমতা বিধানের প্রয়োজনীয়তা ছিল। আর সেই ক্ষেত্রে সর্বোত্তম হাতিয়ার হচ্ছে শিক্ষা। তাই শিক্ষাকে এমনভাবে প্রচলিত করা হবে যেটি ভারতবর্ষের জনগণের মধ্যে ঐক্যের সৃষ্টি করবে, পারস্পরিক ভ্রাতৃত্বের সৃষ্টি করবে। তার জন্যে ভারতের সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপাল থেকে 7th শিডিউল পর্যন্ত কিন্তু শিক্ষা এবং শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি লিপিবদ্ধ আছে। সেই সুপারিশগুলি আমরা এবার একে একে আলোচনা করব। তার আগে একটা কথা বলা দরকার, ভারতবর্ষের, আমরা বলেছি যে ভারতবর্ষ হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অধীন। তাই আইন, তার প্রণয়ন এবং তার বন্টনের জন্য 3টি তালিকা প্রস্তুত করা হয়েছে। একটি কেন্দ্রীয় তালিকা, অর্থাৎ যেই তালিকায় বলা থাকবে যে কেন্দ্রীয় সরকারের হাতে কোন কোন ক্ষমতা আছে। একটি রাজ্য তালিকা, যে তালিকায় বলা থাকবে রাজ্য সরকারের হাতে কোন কোন দায়িত্ব আছে। এবং তৃতীয়টি হচ্ছে যুগ্ম তালিকা, অর্থাৎ যুগ্ম তালিকায় যে বিষয়গুলো থাকবে তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়েরই। যখন সংবিধান প্রবর্তিত হয় তখন কিন্তু শিক্ষাকে রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তীকালে এই নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়, এর পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন যুক্তি প্রদান করা হয়। অবশেষে 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে শিক্ষাকে
যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ শিক্ষা বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়েরই দায়িত্ব আছে। তাহলে আমরা এবার আলোচনা করব যে ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত কোন কোন বিষয় আলোচিত হয়েছে। প্রথমে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালের 45 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, সংবিধান প্রবর্তনের 10 বছরের মধ্যে 14 বছর বয়স হওয়া পর্যন্ত দেশের সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা, এবং এর দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে। তোমরা 1986 যে জাতীয় শিক্ষানীতি পড়লে সেখানে কিন্তু এই আর্টিকেলকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এর পরের আর্টিকেলটি হচ্ছে 350 নম্বর আর্টিকেল, অর্থাৎ মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষায় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হবে মাতৃভাষা, যেমন আমাদের ক্ষেত্রে বাংলা। এটি বলা আছে 350-এর এ নং ধারায়। এর পরের বিষয়টি আছে শিক্ষার সমানাধিকার, অর্থাৎ সকলের সমান অধিকার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যাতে শিক্ষার সমান সুযোগ পায়। 29-এর 1 নং ধারায় বলা আছে, ভারতের নাগরিকের কোনো একটি অংশ ভারতের ভৌগোলিক সীমায় যেখানে বাস করুক না কেন, যদি তাদের নিজস্ব কোনো ভাষা, লিপি বা সংস্কৃতি থাকে, তাহলে সেগুলো সংরক্ষণের অধিকার পাবে। আমরা জানি ভারতবর্ষে বিভিন্ন জাতির লোক বসবাস করে, বিভিন্ন উপজাতির লোক বসবাস করে, তাই এই আর্টিকেলের মাধ্যমে তাদের সংস্কৃতির সংরক্ষণ সুনিশ্চিত করা গেল। এরপরে আসছে 29-এর 2 নং ধারা। এই ধারায় বলা হলো, সরকার পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত এমন কোনো বিদ্যালয়ে ধর্ম, জাতপাত, সম্প্রদায়, ভাষা ইত্যাদির ভিত্তিতে কোনো শিশুকে ভর্তি হওয়া থেকে বঞ্চিত করা যাবে না। তার মানে সব শিশুরাই বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এরপরে যেটি আসছে ধর্মশিক্ষা। ধর্মশিক্ষা কিন্তু খুব সেন্সিটিভ একটি বিষয়, তাই এর জন্য সংবিধানকে অনেক বেশি অনুভূতিপ্রবণ হতে হয়েছে। এমনভাবে সংবিধান রচনা করতে হয়েছে যাতে সংখ্যালঘু সম্প্রদায়দের কোনো রকম কোনো আঘাত না হয়। এই উদ্দেশ্যে 28-এর 1 নং ধারায় বলা হলো, রাষ্ট্র বা রাজ্যের সম্পূর্ণ অর্থানুকূল্যে যেসব বিদ্যালয় পরিচালিত হয় সেই সব প্রতিষ্ঠানে কোনোভাবেই ধর্মশিক্ষা দেওয়া যাবে না। মানে যে সমস্ত বিদ্যালয়গুলি সরাসরি রাষ্ট্র বা রাজ্যের অধীনে, সেখানে ধর্মশিক্ষা দেওয়া যাবে না। 28-এর 2 নং ধারায় বলা হলো, সরকার স্বীকৃত কিন্তু কোনো সংগঠন বা ট্রাস্ট স্থাপিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যেতে পারে। আমরা দেখেছি বিভিন্ন মিশনারি স্কুল আছে, মিশনারি কলেজ রয়েছে, বিভিন্ন মাদ্রাসা স্কুল রয়েছে, সেখানে কিন্তু ধর্মশিক্ষা দেওয়া যেতে পারবে। যেটি বলা আছে কোন আর্টিকেলে? 28-এর 2 নং আর্টিকেলে। এরপরে আসছে 28-এর 3 নং আর্টিকেল। সরকার স্বীকৃত অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে যদি ধর্মীয় শিক্ষা দিতে চায়, তাহলে সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর সম্মতি ছাড়া অথবা অভিভাবকদের সম্মতি ছাড়া শিক্ষার্থীদের ধর্মশিক্ষায় বাধ্য করা যাবে না। অর্থাৎ সেক্ষেত্রে অভিভাবকের পারমিশন লাগবে। এরপরে আসছে হিন্দি ভাষার উন্নতি ও প্রসার। 351 নং ধারায় বলা হয়েছে, হিন্দি ভাষার প্রসার ও উন্নতি ভারত সরকারের দায়িত্ব। হিন্দি ভাষা সমৃদ্ধিতে সম্পদ সংগ্রহের জন্য সংস্কৃত সহ অন্যান্য ভাষার সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে
সেই সব ভাষার কিন্তু কোনো রকম পরিবর্তন করা যাবে না। অর্থাৎ আমরা হিন্দি ভাষার উন্নয়ন ঘটাবো, আমরা অন্য ভাষার সাহায্য নেব, কিন্তু সেই ভাষার কোনো রকম পরিবর্তন না করে। এরপরে আসছে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি। আমরা জানি সংবিধানে 6টি ফান্ডামেন্টাল রাইট আছে বা 6টি মৌলিক অধিকার আছে এবং 11টি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। আমাদের কিন্তু শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে। 1993 সালে উন্নিকৃষ্ণনের সঙ্গে অন্ধ্রপ্রদেশের একটি মামলা চলে এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকার। এরপরে আসছে সংবিধানের 86তম সংশোধনী ও শিক্ষা, অর্থাৎ আমরা সবাই জানি 21A আর্টিকেল, রাইট টু এডুকেশন অ্যাক্ট। আমরা সবাই এই বিষয়টি জানি। শিক্ষার অধিকার কি বলা হলো, যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হবে এবং এটি কিন্তু 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এরপরে বিষয়টি শিশুশ্রম। দেখো, শিশুশ্রম কিন্তু সরাসরি বিদ্যালয় শিক্ষার অন্তর্ভুক্ত নয়, তবুও এটিকে আমি অন্তর্ভুক্ত করেছি। কেন? কারণ শিক্ষার্থী কারা? শিশুরা। যদি তারা শিশুশ্রমে যুক্ত থাকে, যদি তারা কাজে যুক্ত থাকে, তারা পড়বে কখন? তাই শিশুশ্রমকে বন্ধ করার জন্যে ভারতীয় সংবিধানে একটি আইন করা হলো, সেটি হচ্ছে 24 নং ধারা। সেখানে বলা হলো 14 বছর বয়সের নিচে কোনো শিশুকে কোনো বিপজ্জনক কাজে, খনিতে অথবা কারখানা কাজে নিয়োগ করা যাবে না। অর্থাৎ শিশুশ্রম কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এরপরে যে বিষয়টি আসছে তপশিলি জাতি ও উপজাতির শিক্ষা, অর্থাৎ এখানে আমরা চলে আসছি সংরক্ষণ ব্যবস্থায়। দেখো, আমরা অনেকেই সংরক্ষণের পক্ষে বা বিপক্ষে মতামত দিই। যে সময় সংবিধান রচিত হয়েছিল সেই সময় ভারতবর্ষের যে আর্থসামাজিক অবস্থা, সামাজিক বৈষম্য, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সংবিধান রচিত হয়েছিল। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে সেই সময় এই আইনগুলো সঠিক ছিল। কারণ যারা তপশিলি জাতি বা তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত, তারা সেইভাবে শিক্ষার সুযোগ পায়নি। তাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্নমানের ছিল। আমরা এমন অনেক কাহিনী দেখেছি, তারা মন্দিরে প্রবেশ করতে পারতো না, তারা বিদ্যালয়ে সবার সঙ্গে পাঠ গ্রহণ করতে পারতো না, তারা কুয়ো থেকে জল নিতে পারতো না। তাই তাদের সুরক্ষার কথা মাথায় রেখেই কিন্তু সংরক্ষণ নীতি গৃহীত হয় এবং বলা হয় তপশিলি জাতি ও উপজাতিদের জন্য 46 নং ধারায় বলা হয় রাষ্ট্র সমাজে দুর্বলতর অংশ, বিশেষত তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষা ও আর্থিক উন্নতির ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষা ক্ষেত্রে তাদের জন্য আসন সংরক্ষিত থাকবে, চাকরি ক্ষেত্রে তাদের জন্য আসন সংরক্ষিত থাকবে, তাদের কিন্তু বৃত্তিদানের ব্যবস্থা নেওয়া হবে। এরপরে আসছে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ। দেখো, 30-1 নং ধারায় বলা হলো যে ধর্ম বা ভাষা যে কোনোটির উপর ভিত্তি করে সংখ্যালঘু হোক না কেন, তারা পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে। আমরা কিন্তু জানি এটা মাদ্রাসা, বিভিন্ন খ্রিশ্চান বিভিন্ন কলেজ, স্কুল, সেগুলো কিন্তু এই আইনের মাধ্যমে বলবৎ হয়। তারপর আসছে 30-2 নং ধারা। এখানে বলা হলো সংখ্যালঘু পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাহায্যের ক্ষেত্রে রাষ্ট্র কোনো বৈষম্য করতে পারবে না। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যালঘু দ্বারা পরিচালিত হয়, তা সত্ত্বেও তাদের কিন্তু সরকারি সাহায্য করা হবে। এর মাধ্যমে কিন্তু সংখ্যালঘুদের শিক্ষার অধিকার সংরক্ষিত হলো। এরপরে যে বিষয়টি আসছে অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর
জন্য সংরক্ষণ, অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস। 15(4) নং ধারায় বলা হলো তপশিলি জাতি ও উপজাতি ছাড়াও রাষ্ট্র সামাজিক ও শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর উন্নতিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। অর্থাৎ যারা ওবিসি অন্তর্ভুক্ত তারাও কিন্তু শিক্ষায় সুযোগ পাবে। এবং 15(5) নং ধারায় বলা হলো এসসি, এসটি বা ওবিসি তাদের জন্য কিন্তু প্রাইভেট স্কুল বা কলেজেও সংরক্ষণের ব্যবস্থা থাকবে। সরকারি ক্ষেত্রে তো থাকবেই, বেসরকারি ক্ষেত্রেও কিন্তু তাদের জন্য আসন সংরক্ষিত থাকবে। এবার আমরা আসব নারী শিক্ষা সম্বন্ধে। নারী শিক্ষার ক্ষেত্রে সেইভাবে কিন্তু কোনো আইন সংবিধানে বলা হয়নি। একটি মাত্র আইন আছে, 15(3) নং ধারায় বলা হলো যে নারী ও শিশুদের শিক্ষায় বিশেষ কোনো সুবিধা দিতে রাষ্ট্রকে বিরত করা যাবে না। অর্থাৎ রাষ্ট্র নারীদের জন্য এবং শিশুদের জন্য সমমানের শিক্ষা প্রদান করবে, তারাও শিক্ষায় সমান সুযোগ পাবে। চাকরি ক্ষেত্রে কিন্তু নারীদের জন্য কোনো কোনো ক্ষেত্রে সংরক্ষণের নীতি আছে। এটি হচ্ছে নারীদের জন্য শিক্ষা। তাহলে আমরা যে কটি দিক আলোচনা করলাম, আমরা দেখতে পেলাম ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত যে সুপারিশগুলো করা হয়েছে তার মূল লক্ষ্যই ছিল যাতে সকল শিক্ষার্থীরা, সর্বস্তরের শিক্ষার্থীরা শিক্ষায় সমসুযোগ পায়, যাতে বৈচিত্র্যের মধ্যেও একটি ঐক্যের সুর বাজে, যাতে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটে। তাই সেই উদ্দেশ্যেই কিন্তু ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত এই সুপারিশগুলি করা হয়েছিল। আমরা প্রথম থেকে যে আলোচনাগুলো করলাম আজকে, জাতীয় শিক্ষানীতি, প্রোগ্রাম অফ অ্যাকশন বা শিক্ষার বিভিন্ন সুপারিশ সংবিধানে, এই সবগুলো কেন্দ্রে কিন্তু আছি আমরা শিক্ষার্থীরা। তাই যদি আমাদের সঠিক মান উন্নয়ন হয় তাহলেই কিন্তু শিক্ষানীতি বাস্তবায়িত হতে পারে। তাই তোমাদের দায়িত্ব অনেক বেশি। তোমরা যে বিষয়টি পড়ছো শুধুমাত্র ডিগ্রি লাভ করার জন্য পড়ো না, তোমরা পড়ো ভালোবেসে, তোমরা পড়ো বিষয়টিকে জেনে আনন্দ নিয়ে, তাহলেই কিন্তু তোমরা বাস্তব জীবনে সেই শিক্ষাটাকে প্রয়োগ করতে পারবে। আমার প্রচুর ডিগ্রি আছে, আমার ঘরে 3-4টে ফাইলে ডিগ্রি আছে, কিন্তু আমি গুড ফর নাথিং, লাভ নেই কিন্তু কোনো। আমাকে এমনভাবে শিখতে হবে যাতে সেই শিক্ষাটাকে আমি বাস্তবে প্রয়োগ করতে পারি। যদি আমি হাতের কাজ পারি তাহলে আমি সেটাকে দিয়েই পরবর্তীকালে উপার্জন করতে পারবো। যদি আমি ফটোগ্রাফি ভালোবাসি, আমি পরবর্তীকালে সেই ফটোগ্রাফি নিয়ে কিন্তু অনেক বড় প্রতিষ্ঠান খুলতে পারবো। যদি আমার মিউজিক ভালো লাগে, আমি কিন্তু মিউজিক নিয়ে অনেক দূরে এগোতে পারবো। শিক্ষা যে কোনো আঙ্গিকে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। পুঁথিগত শিক্ষাই কিন্তু একমাত্র শিক্ষা নয়। তাই তোমরা যে বিষয়টি পড়ছো, যে ডিগ্রিটি করছো, সেটাকে মন থেকে করো। তোমরা ডিএলএড কোর্স করছো কারণ তোমরা শিক্ষক হতে চাও, কিন্তু দেখা গেল তোমরা হতে পারলে না। কারণটা কি? ডিগ্রি তোমার আছে কিন্তু তোমার বিষয়ের প্রতি জ্ঞান নেই। তাই যে বিষয়টিকে পড়ছো, যে ক্ষেত্রেই আছো, সেই ক্ষেত্রকে ভালোবাসো, তাহলেই কিন্তু সার্বিকভাবে জাতীয় শিক্ষানীতি, প্রোগ্রাম অফ অ্যাকশন, সংবিধানের শিক্ষার সুপারিশ সবগুলো কিন্তু প্রকৃতভাবে বাস্তবায়িত হতে পারবে। আশা করি আমরা এই আলোচনা থেকে আজকের প্রশ্নগুলো বুঝতে পেরেছি। তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলছি, তোমরা এগুলো নোট ডাউন করে নাও, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন, 16 মার্কসের। দ্বিতীয় প্রশ্ন, লোকসভার গঠন ও কার্য পরিচালনার সংক্ষিপ্ত বর্ণনা দিন, এটাও 16 মার্কসের। অ্যাকচুয়ালি সবগুলোই 16 মার্কসের, আমি এত এই মার্কসগুলো বলছি না। তৃতীয় প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন। নেক্সট কোশ্চেন, রাজ্য সরকারের
শাসন বিভাগ ও আইন বিভাগের গঠন ও কার্যাবলী বর্ণনা করুন। নেক্সট কোশ্চেন, শিক্ষাকে যৌথ তালিকাভুক্ত করার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করুন। বৈষম্যহীন সমাজ বলতে কি বোঝায়? শিক্ষার সমসুযোগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। সমসুযোগ পাওয়ার ব্যাপারে আপনার দায়িত্ব ব্যক্ত করুন। লাস্ট কোশ্চেন, বিভিন্ন ধরনের বিদ্যালয় সম্পর্কে আলোচনা করুন। আশা করি তোমরা এই কোশ্চেনগুলো নোট ডাউন করে নিয়েছো। তোমরা প্রত্যেকটি ক্লাস ভালোভাবে ফলো করো, প্রত্যেকটি ক্লাস মন দিয়ে দেখো, বিষয়ের সম্বন্ধে তোমাদের সঠিক জ্ঞান আশা করি হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই মহামারী অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখো, নিরাপদে থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। নমস্কার।